প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সিভিক্সের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমি আছি তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর মোহাম্মদ রাসেল। এবং তোমরা এই যে ক্লাসটি করছো, এই ক্লাসটি তোমাদের কয়েকটা পার্টে হতে পারে। তো দ্বিতীয় পত্রের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর একটা হচ্ছে এই অধ্যায়টি, এবং বলতে হয় যে এটা অনেক বড় একটা অধ্যায়। এই অধ্যায়টি ক্লাস করতে গেলে তোমার ধৈর্যের প্রয়োজন আছে, কারণ হচ্ছে কয়েকটা ক্লাসে ভাগ হবে এই অধ্যায়টি, এবং প্রত্যেকটা ক্লাস না করলে তোমার এই অধ্যায়টি কমপ্লিট হবে না। এবং বিষয়বস্তুগুলো বুঝে খাতার মধ্যে নোট করবা, এবং বইয়ের মধ্যেও বিভিন্ন জায়গায় তুমি মার্ক করে রাখতে পারো গুরুত্বপূর্ণ টপিকগুলো। তো তার জন্য বই খাতা কলম নিয়ে বসবে অবশ্যই, এবং প্রত্যেকটা ক্লাস ধৈর্য ধরে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা। তো আমরা শুরু করি আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এই অধ্যায়টি অনেক বড় একটা অধ্যায়, এবং এর সাথে আমি এটাও বলছি যে অধ্যায়টি কয়েকটা পার্টে হবে, ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড হবে, তোমরাও ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে নেবা। তো এই ক্লাসের যে শেষ পর্যন্ত যদি তুমি করো, তাহলে এই অধ্যায়ের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকবে না, এবং প্রত্যেকটা বিষয় আমি বিস্তারিতভাবে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। তো তোমাদের কাজ হবে হচ্ছে সেটি নিয়মিতভাবে করে নাও। তো প্রথমেই বলি যে ব্রিটিশ ভারত বলতে আসলে কোনটাকে বোঝায়, আর প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ব্যাপারটা কি। ব্রিটিশ ভারত বলতে যে ভারতীয় উপমহাদেশে একটা সুদীর্ঘ সময় ধরে ব্রিটিশরা শাসন করেছে। তোমরা নিশ্চয়ই জানো যে 1757 এর পর থেকে যে ব্রিটিশদের অধীনে ভারতীয় উপমহাদেশ চলে গিয়েছিল, বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে, এবং এরপর থেকে সুদীর্ঘ 100 বছর শাসন করেছে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটাকে আমরা বলি 1857 পর্যন্ত। এবং তার পরবর্তীতে 1857 থেকে 1947 পর্যন্ত এই সময়টা ছিল হচ্ছে যে ব্রিটিশ সরকারের শাসন। এখানে দুইটা ফেজে আমি দুইটা আলাদাভাবে লিখলাম, এটা হচ্ছে 1757 থেকে 1857, আর এটা হচ্ছে 1857 থেকে 1947। এই দুইটা ফেজে এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, আর এই ফেজে যেটা আমি বললাম সেটা হচ্ছে যে ব্রিটিশ সরকারের, ব্রিটিশ গভর্নমেন্টের শাসন। এখানে দুইটা ভাগে বলার পেছনে অন্যতম কারণ হচ্ছে পরীক্ষায় প্রায় সময় আসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কত সাল থেকে কত সাল। তো অনেক মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে 1757 থেকে 1947 পর্যন্ত দিয়ে দেয়। তো এটা আসলে ভুল। 1947 পর্যন্ত কোনোভাবেই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনোভাবে ভারতবর্ষ শাসন করতে পারে নাই। মেইনলি যেটা হয়েছে যে 1757 থেকে 1857 পর্যন্ত, অর্থাৎ সিপাহী বিদ্রোহের আগ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে। তার পরবর্তী সময় থেকে যে 1947 পর্যন্ত, অর্থাৎ 1858 থেকে 1947 পর্যন্ত ব্রিটিশ সরকারের অধীনেই মূলত ভারতীয় উপমহাদেশ শাসিত হয়েছে। তো ব্রিটিশ ভারতে কিভাবে ইউরোপীয়রা বা হচ্ছে ব্রিটিশরা এই অঞ্চলে এসেছিল, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, সেই বিষয়টা আমরা জানবো। প্রথমে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আগমন ঘটেছে, এবং তারা কিভাবে এই অঞ্চল দখল করেছে, এবং তারপরে পর্যায়ক্রমিকভাবে তারা কিভাবে এই অঞ্চল শাসন করেছে, এবং এরপরেই বা ব্রিটিশ শাসন, যেটাকে আমরা বলছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের পরে যে ব্রিটিশ সরকারের শাসন, সেটাও বা কিভাবে বিকশিত হয়েছে, সেই বিষয়গুলো আমরা ধাপে ধাপে জানবো। তবে প্রথমে আমরা হচ্ছে যেটা জানবো সেটা হচ্ছে এই অঞ্চলে কারা কারা ব্যবসার জন্য এসেছিল, বা বিভিন্ন বণিকরা। আমরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বললাম একটু আগে, বললাম যে বিশেষ করে 1757 থেকে 1947 পর্যন্ত যে সময়ের কথা আমরা বললাম, 1757 থেকে 1857 পর্যন্ত এই যে কোম্পানি শাসনের কথা বললাম, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা কোন দেশের কোম্পানি? এটা হচ্ছে মূলত ইংল্যান্ডের, অর্থাৎ হচ্ছে বিশেষ করে ব্রিটিশদের এই ইংল্যান্ডের এই যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানিটা ভারতবর্ষে এসেছিল, কিন্তু তারও আগে থেকে বা তারও পরে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী এই অঞ্চলের মধ্যে এসেছিল। তাদের বিষয়ে আমরা একটু প্রথমে জেনে নেই যে ভারতীয় উপমহাদেশে প্রথমে যারা ব্যবসার জন্য এসেছিল তারা হচ্ছে পর্তুগিজরা। পর্তুগিজ মানে কোন দেশের? এরা মূলত হচ্ছে পর্তুগালের। যে পর্তুগিজ নাবিক, তোমরা সবাই জানো যে ভাস্কো দা গামার হাত ধরেই মূলত পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম আসে, এবং তারা হচ্ছে বণিক। এরা বণিক মানে কি? বণিক মানে হচ্ছে ব্যবসায়ী। ভারতবর্ষের সম্পদের প্রাচুর্য এত বেশি ছিল যে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের যে ইতিহাস,
সেই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি যে মৌর্যদের পরে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন শাসকদের যে আগমন ঘটে, সেই আগমনের ধারাবাহিকতায় ভারতবর্ষের বিভিন্ন শাসকরা যারা কিনা কল্যাণকামী শাসক ছিল, তাদের সহযোগিতায়, তাদের পৃষ্ঠপোষকতায় এই অঞ্চলের মধ্যে ব্যাপক সমৃদ্ধি অর্জন করেছিল এবং এই অঞ্চল ব্যাপক সমৃদ্ধ হয়েছিল বিদায় বিভিন্ন অঞ্চল থেকে যারা ব্যবসায়ী গোষ্ঠী বা বণিক গোষ্ঠী তারা এই অঞ্চলের মধ্যে ব্যবসা করার জন্য এসেছিল। তাদের মধ্যে প্রথম যারা এসেছিল তাদের মধ্যে যে ভাস্কো দা গামার নেতৃত্বাধীন যে পর্তুগিজ নাবিক যারা ছিলেন তারাই এসেছিল এবং ভাস্কো দা গামাই প্রথম নদীপথ আবিষ্কার করেছিল। অর্থাৎ ভারতবর্ষে আসার জন্য ইউরোপীয়দের অন্যতম সহজ পথ ছিল এই যে নদীপথ, কারণ নদীপথে এমনিতেই খরচ কম, তার উপরে হচ্ছে যাতায়াতের সুবিধা, এইসব বিবেচনা করে পর্তুগিজরা এই অঞ্চলে আসে প্রথম। এরপরে আসলো হচ্ছে উলন্দাজরা। উলন্দাজরা মূলত নেদারল্যান্ডসের আদিবাসীদেরকে বলা হয় হচ্ছে উলন্দাজ। এই উলন্দাজদেরকে দাসও বলা হয় এবং ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূলত আগেই তারা এই অঞ্চলের মধ্যে আসে। এখানে তারিখ সহ বা সাল সহ দেওয়া আছে, তোমরা জানো যে পর্তুগিজদের পরেই উলন্দাজদের আগমন ঘটে এবং এরপরে আসে হচ্ছে ইংরেজরা, যাদেরকে ব্রিটিশও বলা হয় এবং এরাই মূলত 1600 সালে তৎকালীন রানী এলিজাবেথের কাছ থেকে, অর্থাৎ রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিয়ে মূলত তারা ভারতবর্ষে ব্যবসার জন্য এসেছিল এবং সেই সময়ে ভারতবর্ষের জাহাঙ্গীর শাসন করছিলেন, যে সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসছিল। আর তার ইংরেজদের পরে যারা আসছে দিনামার যারা, তাদেরকে ডেনমার্কের আদিবাসীদেরকেই মূলত হচ্ছে ডিনেমার বা ডেনিশ বলা হয়। ডেনমার্কের আদিবাসী, মনে রাখবে ডেনমার্কের আদিবাসীদেরকেই বলা হয় হচ্ছে মূলত। আর এরপরে আসে হচ্ছে ফরাসিরা। ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের আদিবাসীদেরকে বলা হয়। তো ফরাসিরা এই অঞ্চলের মধ্যে আসে তুলনামূলকভাবে সবার পরে। তো এখানে পরীক্ষায় একটা জিনিস আসছে, সেটা হচ্ছে কি বিভিন্ন সময় আসতে পারে পর্তুগিজ কারা, পর্তুগালের আদিবাসীদেরকে পর্তুগিজ বলে বা পর্তুগালের নাগরিকদেরকে পর্তুগিজ বলে। আর উলন্দাজ কারা, নেদারল্যান্ডসের আদিবাসীদেরকে উলন্দাজ বলা হয়। একইভাবে দিনেমার কারা এভাবে আসতে পারে, ফরাসি কারা আসতে পারে। ফরাসি হচ্ছে মূলত ফ্রান্সের আদিবাসীদেরকে বলা হয়। এবং বলে রাখা ভালো যে এখানে আরেকটা বিষয় তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে কি বর্গী। বর্গী কারা? বর্গী হচ্ছে মূলত যারা মারাঠা। বর্গী কারা? বর্গী, এই যে বর্গী, বিভিন্ন কবিতায় বিভিন্ন জায়গায় তোমরা পাবে বর্গী কারা, এই ধরনের প্রশ্ন তোমাদের অনেক সময় হয়ে থাকে যে বর্গী হচ্ছে মূলত মারাঠা। মারাঠা মানে কারা? মারাঠা হচ্ছে ভারতের একটা অঞ্চলের আদিবাসীদেরকে বর্গী বলা হয়। তাহলে এই যে ভারতের একটা অঞ্চলের যে আদিবাসী তাদেরকে বর্গী বলা হয়। তো বর্গী মূলত হচ্ছে মারাঠাদেরকেই বলা হয়। তো আমরা এখন আসি যে বাংলার অতীত পরিচয় নিয়ে। আমরা এখানে যে বিষয়গুলো বললাম সেগুলো হচ্ছে কি যে বণিকদের তালিকা, আমরা বণিকদের মানে যারা ব্যবসায়ী আসছিল তাদের তালিকাটা আমরা মনে রাখবো। এরপরে পর্যায়ক্রমিকভাবে আমরা বাংলার অতীত পরিচয় সম্পর্কে জানবো এবং ধারাবাহিকভাবে আমরা ক্লাসের বিষয়বস্তুগুলো আলোচনা করব। এই যে বাংলার অতীত পরিচয় কি? বাংলার অতীত পরিচয় হচ্ছে বিশেষ করে বাঙালি জাতির যে উৎপত্তি, বাঙালি জাতির উৎপত্তি নেগ্রিটো এবং হচ্ছে অন্যদিকে অস্ট্রিক, দ্রাবিড়, বুরছিনা বা মঙ্গোলীয় যারা, এদের মধ্য থেকেই মূলত আমাদের উৎপত্তি হয়েছে। অর্থাৎ আমাদের আদি জাতি হচ্ছে এরা। অর্থাৎ আদিবাসী যারা, তাদের যে মানে বাঙালি জাতির যে আদিবাসী, তাদের যে শারীরিক গঠন এবং বিভিন্ন দিক বিবেচনা করে এদেরকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে এবং এদের মধ্য থেকে যাদের আগমন ঘটেছে তাদেরকে অনার্য বলা হয়। মানে আমাদের পূর্বপুরুষরাই ছিল হচ্ছে অনার্য। এগুলো তোমাদের জানা আবশ্যক নয়, তবে বলে রাখা ভালো যে ইউরাল পর্বতের পশ্চিম দিক থেকে বিশেষ করে আরবি, তুর্কি, ইরানি, হাবশি, আফগান, মুঘল, এদেরকে আর্য নরগোষ্ঠী বলা হয় এবং এদের সংমিশ্রণেই তৈরি হয়েছে বাঙালি জাতি। এর জন্য বাঙালি জাতিকে বলা হয় সংকর জাতি। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসতে পারে সংকর জাতি কেন বলা হয়? কারণ বাঙালি জাতিদের উৎপত্তি হয়েছে আর্য এবং অনার্য, অনার্য এবং আর্যদের সংমিশ্রণেই। তার মানে আমরা একটা মিশ্র জাতি বা হচ্ছে আমরা একটা সংকর জাতি। এই বিষয়টাই মূলত হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসে, তোমরা এটা একটু মাথায় রাখবা। আমরা একটা সংকর জাতি, কারণ হচ্ছে আমাদের এখানে আর্য, অনার্য এবং হচ্ছে আমাদের পূর্ববর্তী যারা আদিবাসী আছে তাদের সংমিশ্রণেই একটা জাতির উৎপত্তি হয়েছে, যেটা হচ্ছে বাঙালি জাতি। তো আমরা বাঙালি জাতির পরিচয় অল্প করে জেনেছি এবং এখানে বিশেষ করে বাংলাদেশ, অতীত বাংলাদেশ, সেটার একটা ম্যাপ দেওয়া আছে।
তো বলে রাখা ভালো যে অতীতে বাংলাদেশ বলে কোনো কিছুই ছিল না। অতীতে যেটা ছিল সেটা হচ্ছে বাংলা, বঙ্গ জনপদ ছিল। বঙ্গ জনপদ থেকে বাংলার উৎপত্তি হয়েছে। বাংলা থেকেই পরবর্তীতে পূর্ব বাংলা, বাংলাকে ভাগ করা হয়েছে পূর্ব বাংলা। তোমরা নিশ্চয়ই জানো যে পূর্ব বাংলা। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, যে পূর্ব বাংলার পরে হয়েছে পূর্ব পাকিস্তান। পূর্ব বাংলার পরে কি পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান থেকেই পরবর্তীতে নামকরণ হয়েছে যে বাংলাদেশ। তাহলে আমরা আজকের যে বাংলাদেশে আছি সেটা অতীতে বঙ্গ ছিল। বঙ্গ একটা জনপদ, জনপদের নাম। এরপরে হলো বাংলা, পরবর্তীতে পূর্ব বাংলা। পূর্ব বাংলা যেটা সেটা মূলত তোমরা সবাই জানো যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, সেই বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতেই মূলত হচ্ছে পূর্ব বাংলার নামকরণ হয়েছে পূর্ব বাংলা। হ্যাঁ, পূর্ব বাংলার পরবর্তীতে 1955 এর দিকে পাকিস্তানের তৎকালীন নেতৃবৃন্দ পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নামকরণ করে এবং 1956 সালের সংবিধানে এটা স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে পূর্ব পাকিস্তানে যে গণ অভ্যুত্থান হয়েছে পাকিস্তান আমলে, পাকিস্তান পিরিয়ডে, সেই সময়ে বাংলাদেশ নামকরণ করা হয়। তো আমরা এই যে বাংলাদেশ, এটা তো এখনকার সময়ে এসে আমরা বাংলাদেশ, কিন্তু অতীতে বাংলা যেটা সেটা একটা বৃহত্তর ভারতীয় উপমহাদেশের বৃহত্তর একটা প্রদেশ ছিল। অর্থাৎ ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ প্রদেশ হচ্ছে বাংলা। এই বাংলা প্রদেশ বলতে এখানে এই অঞ্চলগুলোকে বোঝানো হতো। অর্থাৎ বর্তমান যে কলকাতা, এই কলকাতাও কিন্তু বাংলার অংশ ছিল, বাংলার অংশ ছিল। হ্যাঁ, তাহলে কলকাতা বাংলা। এই যে এখন আমরা বলি পশ্চিমবঙ্গ, এবং অন্যদিকে এই যে তোমার দিনাজপুর, বগুড়া, তারপরে রাজশাহী, এই অঞ্চলটাকে বলি কি উত্তরবঙ্গ। হ্যাঁ, একইভাবে হচ্ছে আমরা এই যে পশ্চিমবঙ্গ বলতে এই মেদিনীপুর, এই যে অঞ্চল বর্ধমান, হুগলি, 24 পরগনা, এগুলো নদিয়া, মুর্শিদাবাদ, তারপরে মালদা, এগুলো হচ্ছে মূলত পশ্চিমবঙ্গের, মানে আমরা যেটা বলছি বর্তমান পশ্চিমবঙ্গ বা কলকাতার অংশ। তো বাংলার অতীতের যে মানচিত্র সেটা হচ্ছে এটা। আমরা এটা একটু মাথায় রাখবো, মনে রাখবো, চেষ্টা করব মনে রাখার। তো যদি মনে না থাকে তাও সমস্যা নেই, যে বাংলার অতীতে বাংলা এরকম ছিল, বাংলা তখন একটা প্রদেশ। আমরা যদি এশিয়া মহাদেশের যে মানচিত্র, সেই মানচিত্রের কথা চিন্তা করি, অথবা হচ্ছে এশিয়ার মানচিত্রে যদি আমরা দেখি যে ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে গিয়ে, এই যে ভারতীয় উপমহাদেশ দেখো, এদিকে হচ্ছে ইন্ডিয়া এদিক দিয়ে, এবং এই যে ইন্ডিয়া এদিক দিয়ে, এবং ইন্ডিয়ার বিস্তৃতি বর্তমানে হচ্ছে অনেক বড় একটা এলাকা নিয়ে, এই যে সরি এদিক দিয়ে, এবং এটা বড় একটা এলাকা। হ্যাঁ, আচ্ছা, এদিকে হচ্ছে পাকিস্তান। তাহলে এই যে বাংলা, বাংলা হচ্ছে এই পুরোটা, দেখো এই পুরোটা আমরা যেটা একটু আগে মানচিত্র দেখলাম সেটা হচ্ছে এটা। তাহলে এটা সবুজ করে দেওয়া হয়েছে, যেটা আমরা একটু আগে এখানে দেখলাম সেটাকে একটু সবুজ করে দেওয়া হয়েছে, তবে এখানে আসামটাকে ইনক্লুড করা হয়েছে এখানে। তাহলে এখানে আসামটা এদিকে আছে, ঠিক আছে। তাহলে এখানে যে বাংলার অতীত পরিচয়, সেখানে আমরা মানচিত্রটা দেখলাম। এরপর আমরা যদি একটু জনপদগুলো দেখি, যে বঙ্গ জনপদ থেকে আজকের বাংলাদেশের উৎপত্তি, সেই বঙ্গ জনপদ ছিল প্রাচীন বাংলার সবচেয়ে বৃহৎ জনপদ। আমরা যদি কয়েকটা তথ্য মনে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রাচীন বাংলার সবচেয়ে টোটাল জনপদ কয়টা ছিল সেটা আমাদের মনে রাখতে হবে। যে কিছু কিছু জায়গায় 15টি জনপদের কথা বলছে, কিছু কিছু জায়গায় 16টি জনপদের কথা বলছে, তবে প্রাচীন বাংলায় 16টি জনপদ ছিল, এটা অনেক জায়গায় আছে। সুতরাং তোমরা 16টি জনপদ মনে রাখবা। প্রাচীন বাংলায় 16টি জনপদ ছিল, এবং সেই জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম যেটা, সেটা হচ্ছে যে প্রাচীনতম হচ্ছে পুন্ড্র। মনে রাখবা, সবচেয়ে প্রাচীনতম। পুন্ড্র মানে বর্তমান মহাস্থানগড়, তোমরা জানো যে বগুড়ায় অবস্থিত সেই মহাস্থানগড়। এবং প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে এটা, এবং এর মধ্যে অন্যতম ছিল হচ্ছে বঙ্গ। বঙ্গ অন্যতম প্রাচীন জনপদ ছিল, তবে প্রাচীনতম নয়, তবে প্রাচীনতম হচ্ছে পুন্ড্র। এবং এর পাশাপাশি সমতট, কুড়িকেল, কুড়িকেল বলতে এখানে সিলেট, চট্টগ্রাম সহ, সমতট বলতে এখানে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চন্দ্রদ্বীপ বলতে বরিশাল, বুলা, এই অঞ্চলটা, এবং অন্যদিকে বঙ্গ বলতে এখানে ময়মনসিংহ, ঢাকা, এবং একইভাবে হচ্ছে যশোর পর্যন্ত বিস্তৃত। এবং এই যে গৌড়, রাঢ়, বরেন্দ্র, লক্ষণাবতী, কামরূপ, এগুলো সবই এই অঞ্চলের জনপদ।
তাহলে প্রাচীন বাংলায় 16টি জনপদ ছিল এবং সেই জনপদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গ। সেই বঙ্গ থেকেই বাংলার উৎপত্তি হয়েছে। আমরা এখানে যদি জনপদগুলো এখানে চিহ্নিত করা আছে যে বরেন্দ্র আছে, পুন্ড্র আছে, এবং পুন্ড্র কোন কোন এলাকায়? বগুড়া, দিনাজপুর, রাজশাহী জেলায় অবস্থিত। অন্যদিকে আমরা যে সমতটের কথা বললাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনীর নামটা আসে নাই, কারণ আগে নোয়াখালী এবং ফেনী এগুলো কুমিল্লার অধীনেই ছিল, বৃহত্তর কুমিল্লার অধীনে। তো এর পাশাপাশি আমরা যদি হরিকাল যে জনপদের কথা, সেই হরিকাল জনপদ হচ্ছে এই যে সিলেট, চট্টগ্রাম, এবং অন্যদিকে বঙ্গ জনপদ যেটা, এটা অন্যতম বৃহৎ জনপদ। তো বঙ্গ জনপদের মধ্যে যেগুলো ছিল এগুলোর এই কথা এখানে উল্লেখ আছে। আমরা এটা জাস্ট আমরা হচ্ছে টোটাল একটা বাংলাদেশ পূর্ববর্তী সময়ে কেমন ছিল সেটার একটা আইডিয়া নেওয়ার জন্য এই জনপদগুলোর কথা আমি নিয়ে আসলাম। তবে এটা এত বেশি গুরুত্বপূর্ণ নয় এই মুহূর্তের জন্য। তবে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে তোমাদের অবশ্যই এগুলো পড়তে হবে। তবে এটা মনে রাখতে হবে যে প্রাচীন বাংলায় 16টি জনপদ ছিল, তবে কিছু কিছু বইয়ে 15টি জনপদের কথা বলতে পারে। সবচেয়ে প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড্র, আর অন্যতম বৃহৎ জনপদ হচ্ছে বঙ্গ। আমরা এরপরে যে বিষয়টাতে আলাপে যাব সেটা হচ্ছে কি, যে আমাদের টেক্সচুয়াল যে আলোচনা, যে তোমাদের বইয়ের মধ্যে অবশ্যই তোমরা পাবে, কিছু কিছু বইয়ে নাই, তবে বেশিরভাগ বইয়ের মধ্যেই তোমরা পাবে যে প্রাচীন বাংলার অতীত পরিচয়, মানে বাংলাদেশের অতীত পরিচয়। যে বাংলা নামের উৎপত্তি হয়েছে প্রাচীন জনপদ। প্রাচীনকালে বাংলা নামে কোনো একক রাষ্ট্র ছিল না। এই যে আমরা বাংলাদেশ বলতেছি, বাংলা বলতেছি, অতীতে সেরকম ছিল না। আগে ছিল হচ্ছে জনপদ। এই জনপদগুলো ছিল আবার ভিন্ন ভিন্ন শাসকদের দ্বারা শাসিত। অঞ্চলগুলো আলাদা আলাদা ছিল। এক একটা অঞ্চলে এক একজন শাসক বা রাজারা শাসন করতেন। যেমন গৌড়, রাঢ়, বরেন্দ্র, বঙ্গ, সমতট, হরিকাল। এখানে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর, এটা হচ্ছে মূলত ওই যে তোমার আমরা যে পুন্ড্রের কথা বললাম, এই পুন্ড্রের রাজধানী ছিল হচ্ছে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর, এবং বর্তমান যেটা মহাস্থানগড় আর কি। ঐতিহাসিক আবুল ফজলের মতে, আবুল ফজল হচ্ছে, তোমরা জানো, মুঘল সম্রাট আকবরের সভাকবি ছিলেন। অর্থাৎ তিনি মুঘল সম্রাট যিনি ছিলেন, মুঘল সম্রাট আকবর যিনি ছিলেন, সেই আকবরের সভাকবি ছিলেন হচ্ছে আবুল ফজল। সেই সময় মুঘল সম্রাটরা এক একজন সভাকবি রাখতেন, তাদের কাজ হচ্ছে লেখালেখি করা, কবিতা আবৃত্তি করা। আমরা এখানে ফজলের যে লেখা যে আইনি আকবরী গ্রন্থ, সেই আইনি আকবরী গ্রন্থের মধ্যে প্রথম বাংলা জনপদের কথার উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ আইন আকবরী গ্রন্থের মধ্যে যে বঙ্গ যে একটা জনপদ ছিল, বঙ্গ যে একটা রাষ্ট্র ছিল, সে বিষয়ে উল্লেখ পাওয়া যায়। তার মানে হচ্ছে আবুল ফজলের লেখা সেই আইন আকবরী গ্রন্থটা মানে আমাদের জাতীয় ইতিহাসের জন্য, আমাদের অতীত ইতিহাসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আইন আকবরী গ্রন্থের মধ্যেই তিনি প্রথম যে বঙ্গ জনপদের কথা উল্লেখ করেন, এবং তিনি এটাও বলেন যে যেহেতু বঙ্গ জনপদ একটা নদী বিদ্যুৎ অঞ্চল, নদী বিদ্যুৎ মানে কি? নদী বিদ্যুৎ মানে হচ্ছে এই অঞ্চলের উপর দিয়ে যে মানে হিমালয়ের যে বরফ গলা পানি, সেই বরফ গলা পানি এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হতো। আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাবো যে ভারতীয় উপমহাদেশের এই যে চিত্র তোমরা দেখো, এই যে এই উপরের অংশই কিন্তু হিমালয়। তো এদিক দিয়ে যে নদীগুলো সে উৎপত্তি হয়েছে, সেই নদীগুলো আমাদের এই অঞ্চল দিয়ে প্রবেশ করেছে এবং আমাদেরকে নদী বিদ্যুৎ অঞ্চলে পরিণত করেছে। এবং ভাটির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ, এই বাংলাদেশে অনেকগুলো নদী ছিল। তোমরা অতীতে একটা মানে একটা কবিতা ছিল যে এমন লাইনটা এমন যে 13শত নদী সুদায় আমারে কোন প্রেরণায় তুমি এত দূর এলে। এই যে কবিতার লাইন, এখানে কিন্তু 13শত নদীর কথা বলা আছে। কিন্তু যদিও বা বাংলাদেশের নদীর পরিমাণ এখন কমেছে, এই নদী বিদ্যুৎ অঞ্চলে কৃষকদের একটা কমন প্রবলেম ছিল, সেটা হচ্ছে কি, যে বিভিন্ন অঞ্চল দিয়ে নদীগুলো প্রবাহিত হতো, নদীর পাশ দিয়ে যে ক্ষেত বা যে কৃষি জমি, ফসলি জমি, সে ফসলি জমিগুলো বিভিন্ন বর্ষায় প্লাবিত হতো। বর্ষায় প্লাবিত হতে বিদায় তারা কি করতো, এই নদীর পাশ দিয়ে বড় ধরনের বাঁধ বা আল নির্মাণ করত। মানে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে আইল, কি বলে? আইল বলে, হ্যাঁ। আর বইয়ের ভাষায় বলতেছে আল, হ্যাঁ, আল বা বাঁধ, বুঝছো তো? এই যে নদী বিদ্যুৎ অঞ্চলে যাতে এই যে নদীর পানি এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, নদীর পানি যাচ্ছে যাচ্ছে, যাতে নদীর পানি প্লাবিত হয়ে ফসলের মাঠে না আসে, সেই জন্য তারা কি করত, এখানে হচ্ছে ধরো বড় বড় হচ্ছে বাঁধ বা আল নির্মাণ করত। এবং এই বাঁধ বা আল যেটা কিনা নদী বিদ্যুৎ মানে এই যে ফসলের মাঠগুলো, এগুলোকে রক্ষা করত। তো সে সময়ে আবুল ফজলের এই লেখার মধ্যে সেটা উল্লেখ করেছে, বলছে যে নদী বিদ্যুৎ এই অঞ্চলে
যারা কৃষক ছিল তারা বড় বড় আল বা বাঁধ নির্মাণ করত, এবং এই আল বা বাঁধ এই যে বঙ্গ জনপদে, সেটা এই যে বঙ্গের সাথে আল বা বাঁধের সম্পর্ক হচ্ছে অবিচ্ছেদ্য। এই কারণে বঙ্গ এবং আল এই দুটা শব্দের সমন্বয় হয়েছে বাঙ্গালা বা বাঙ্গাল। এই বাঙ্গালা বা বাঙ্গাল থেকেই মূলত বাংলার উৎপত্তি হয়েছে বলে তিনি মন্তব্য করেছিলেন। এবার আসি হচ্ছে আমাদের এই জনপদে, এই বাংলা জনপদে বা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ফরমেশন হলো সে বিষয়ে আলাপে যায়। তাহলে আমরা বাংলার যে অতীত পরিচয় সেটা আমরা কোথায় পাই? বাংলার অতীত পরিচয় পাই আমরা আইনি আকবরী গ্রন্থের মধ্যে। কোন গ্রন্থে? আইনি আকবরী গ্রন্থে। এই নামটা তোমরা মনে রাখবা, এই গ্রন্থের নামটা মনে রাখবা। আইনি আকবরী গ্রন্থের কথা তোমাদের বইয়ের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে পরীক্ষায় প্রশ্ন কিন্তু প্রায় সময় চলে আসে। যে সম্রাট আকবরের সভাকবি কে ছিলেন? আবুল ফজল, এবং তার লেখা বিখ্যাত গ্রন্থ কি? আইনি আকবরী। তো এই ধরনের প্রশ্ন আসে। আমরা এবার আসি হচ্ছে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আসলো। তো আমরা একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি যে ভারতবর্ষে শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, তারও আগে থেকে বিভিন্ন বণিক গোষ্ঠী আসছে। কেন আসছে? ব্যবসা করার জন্য। এই যে পর্তুগিজরা, ওলন্দাজরা, ইংরেজরা, ডেনমার্করা, ফরাসিরা, এই যে ইংরেজরা 1600 সালে রানী এলিজাবেথের রাজত্বকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে তারা একটা ব্যবসায়িক গোষ্ঠী প্রতিষ্ঠা করেন, বণিক গোষ্ঠী বা ব্যবসায়িক গোষ্ঠী। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবসা করা, এবং তারা বেছে নিয়েছে যে ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ এই যে পূর্ব এশিয়ার, যে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলোকে বেছে নিয়েছে। তারা ইস্ট ইন্ডিয়া হিসেবে নামকরণ করে তারা একটা কোম্পানি প্রতিষ্ঠা করেছে, যেটার শেয়ার হোল্ডার ছিল 218 জন। শেয়ার হোল্ডার মানে বুঝছো তো, বণিক মানে ব্যবসায়ী গোষ্ঠী। এখানে শেয়ারদার ছিল 218 জন। এটা একটা সমবায় ব্যবসা। ধরো সমবায় ব্যবসা মানে কি? এখানে ধরো কয়েকজন মিলে ব্যবসা করে, এরকম 218 জন ব্যবসায়ী ছিল। তাদের মধ্যে রানী এলিজাবেথ সেটার অনুমতি দিয়েছে এবং তাদেরকে বলছে যে ঠিক আছে, তোমরা ব্যবসা করার জন্য এই কোম্পানিটা চালাইতে পারো। তাহলে 1600 সালে 31 ডিসেম্বর এটা প্রতিষ্ঠা হয়, এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্রাট জাহাঙ্গীরের কাছে আসে 1608 সালে। 1608 সালে সম্রাট জাহাঙ্গীরের কাছে এসে অনুমতি প্রার্থনা করে যে আমরা আপনার ভারতবর্ষে, যেহেতু সেই সময় মুঘল সাম্রাজ্য চলতেছে, এখন বলে রাখা ভালো যে ভারতবর্ষের মধ্যে অতীতে কিরকম ছিল আমি তোমাদেরকে একটু বলি, তোমরা একটু মনে রাখবা, এটা তোমাদের পড়তে হবে। তোমরা যদি নাও পড়ো, তোমাদের 9-10 যে বই আছে, সেই 9-10 বই তোমরা নিয়ে ইতিহাস বই যেটা আছে, সেই ইতিহাস বই থেকে তোমরা ইতিহাসের পুরো বইটা পড়ে ফেলতে হবে। এটা তোমাদের করা ফরজ। যদিও তোমাদের পরীক্ষার সামনে রেখে এটা পড়াটা আমি সাজেস্ট করি না। যদি তুমি এমন হয় যে তুমি পরীক্ষার সামনে নিয়ে নয়, বরং তুমি ফার্স্ট ইয়ারে আছো বা সেকেন্ড ইয়ারের শুরুতে আছো, তাহলে তোমরা অবশ্যই যেটা করবা, 9-10 ইতিহাস বইটা তোমরা গুগলে সার্চ করবে, সেখান থেকে তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, যে ভারতীয় উপমহাদেশের যে ইতিহাস, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা বললাম যে প্রায় 16টি জনপদ ছিল। সেই 16টি জনপদে আলাদা আলাদা শাসক ছিল, আলাদা আলাদা শাসক। হ্যাঁ, 16টি জনপদে আলাদা শাসক ছিল। প্রথম যারা সাম্রাজ্য বিস্তার করেছে, মানে বড় একটা এলাকা নিয়ে ভারতবর্ষকে শাসন করেছে, তারা হচ্ছে মৌর্যরা। কারা? মৌর্যরা, মনে রাখবা। তাহলে ভারতবর্ষে প্রথম সাম্রাজ্য বিস্তার করেছিল কারা? মৌর্যরা। এগুলো 9-10 বইয়ের মধ্যে আছে, তোমরা একটু কষ্ট করে এটা পড়ে নিবা। যারা আর্টসের স্টুডেন্ট ছিলা তোমরা নিশ্চয়ই পড়ে আসছো, আর যারা সায়েন্সের বা কমার্সে আছো তোমরা অবশ্যই, যারা কমার্স থেকে আর্টসে আসছো বা সায়েন্স থেকে আসছো, তোমরা অবশ্যই 9-10 বইটা পড়ে নিবা। এবং এখানে মৌর্যদের পরে শাসন ক্ষমতায় আসছে ভারতবর্ষে গুপ্তরা। এই গুপ্তদেরকে পরাজিত করে মূলত ভারতবর্ষের ক্ষমতায় এসেছিল পালরা। পালদেরকে পরাজিত করে আসছে কারা? পালদেরকে পরাজিত করে আসছে, ক্ষমতায় আসছে হচ্ছে সেনরা। কারা? সেন। এই যে সেনদের মধ্যে সর্বশেষ শাসক যিনি ছিলেন তার নাম হচ্ছে লক্ষণ সেন। এই লক্ষণ সেনের যে রাজধানী, সেই নদিয়া দখল করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তার মানে হচ্ছে মুসলিম শাসন প্রতিষ্ঠা হচ্ছে সেনদেরকে পরাজিত করে। তাহলে আমরা যদি পর্যায়ক্রমিক বলি, মৌর্যদেরকে পরাজিত করে গুপ্তরা আসছে, গুপ্তদেরকে পরাজিত করে পালরা, পালরাই ছিল ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম শাসন, 400 বছর। পালরা পুরো একটা বংশই 400 বছর ধরে শাসন করেছে ভারতবর্ষকে। এই পালদের 400 বছরের শাসনের পরে আসলো হচ্ছে সেনরা। এখানে বলে রাখা বলে মৌর্যরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, গুপ্তরাও ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, পালরাও বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, সেনরা শেষের দিকে হিন্দু ধর্মাবলম্বী ছিল। এবং
মুসলিম যারা, এরা হচ্ছে এই সেনদেরকে পরাজিত করে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে ভারতবর্ষে। এবং মুসলমানদের মধ্যেও আবার বিভিন্ন ধরনের ভাগ ছিল, যে বিশেষ করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির পরে প্রতিষ্ঠা হয়েছিল দাস বংশ। এবং পর্যায়ক্রমিকভাবে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন শাসকরা এসেছে, তাদের মধ্যে বিশেষ করে এই অঞ্চলে যারা আসছে তারা কেউ কেউ তুর্কি ছিল, কেউ কেউ আফগানি ছিল, কেউ কেউ ছিল হচ্ছে তোমার ইরানি, এরকম আফগানি ইরানি এই অঞ্চল থেকে, তুর্কি ইরানি আফগানি, এরাই মূলত হচ্ছে এই অঞ্চলে এসে শাসন করছে। তোমরা নিশ্চয়ই এগুলো ইসলামের ইতিহাস এবং হচ্ছে তোমাদের যে ইতিহাস বইয়ের কথা বললাম সেগুলো যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে এখান থেকে খুব ইজিলি তোমরা বিষয়গুলো বুঝতে পারবা। তো এই মৌর্য, গুপ্ত, পাল, সেন, এরপরে মুসলমানদের যে শাসন ব্যবস্থা, এই মুসলমানদের শাসনের একদম সর্বশেষ শাসন ছিল হচ্ছে মুঘলদের শাসন। মুঘলরা এই অঞ্চলের মধ্যে, ভারতীয় উপমহাদেশের মধ্যে সাম্রাজ্য বিস্তার করেছিল। আর এই মুঘলদের সময়েই মূলত সম্রাট জাহাঙ্গীরের আমলেই ইংরেজরা ভারতবর্ষে আসার পারমিশন খুঁজতেছে, যে আমরা ভারতবর্ষে ব্যবসা করতে আসতে চাই, আপনার সাম্রাজ্যে আমরা ব্যবসা করব। সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে তারা ব্যবসা অনুমতি চাচ্ছিল 1608 সালে। সম্রাট জাহাঙ্গীর তাদেরকে অনুমতি দিয়ে দিল, বললো যে ঠিক আছে তোমরা ব্যবসা করো। 1613 সালে তারা সুরাট নামক একটা স্থানে, ভারতের সুরাট নামক স্থানে তারা ব্যবসার জন্য একটা কুঠি স্থাপন করে, বাণিজ্য কুঠি। কুঠি মানে হচ্ছে যেখান থেকে ব্যবসা পরিচালনা করা হবে। কুঠি মানে কি? যেখান থেকে ব্যবসা পরিচালনা করা হবে, যে যেমন ধরো দুর্গ থেকে যুদ্ধ পরিচালনা করা হয়, হ্যাঁ, খুঁটি থেকে ব্যবসা পরিচালনা করা হয়। তো বন্দর থেকে হচ্ছে পণ্য আনা নেওয়া হয়, এরকম কিছু বিষয় থাকে। তো বাংলায় কোম্পানি, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবেশ, বাংলায় সুবেদার শাহজাদা সুজা সে সময়ে বাংলার সুবেদার ছিলেন। এখন বলে রাখা ভালো যে পুরো ভারতবর্ষের, হ্যাঁ, পুরো ভারতবর্ষে আমরা যে একটু আগে যে চিত্র দেখলাম, হ্যাঁ, পুরো ভারতীয় উপমহাদেশে সে সময়ে মুঘল সাম্রাজ্যের বিস্তার, অর্থাৎ পুরো ভারতীয় উপমহাদেশে কারা শাসন করতেছে? মুঘলরাই। এদিকে বার্মা থেকে শুরু করে এদিকে বাংলাদেশ, তারপরে হচ্ছে ভারতের এই অঞ্চল, পুরো এলাকাটা মুঘলরা শাসন করতেছে। এই মুঘলদের একজন সুবেদার, সুবেদার মানে কি? সুবেদার মানে হচ্ছে প্রদেশের কর্মকর্তা। সুবেদার মানে কি? সুবেদার মানে হচ্ছে প্রদেশের কর্মকর্তা। এই যে প্রদেশের কর্মকর্তা কে ছিলেন? শাহজাদা সুজা। তো সে সময়ে তাদের মধ্যে একটু মানে আবেগ ছিল আর কি। শাহজাদা সুজা যেটা করলেন সেটা হচ্ছে কি, যে সে সময়ে ভারতবর্ষে বাংলার, অর্থাৎ বাংলা যে প্রদেশ, সেই প্রদেশে তিনি সুবেদার ছিলেন, মানে প্রদেশের কর্মকর্তা। এই সুবেদার শাহজাদা সুজা সে সময় অসুস্থ ছিলেন। তবে এখানে আরেকটা তথ্য আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ভারতবর্ষের সম্রাট জাহাঙ্গীরের আমলেই ঢাকা প্রথম রাজধানী হয়েছিল। পরীক্ষায় প্রায় সময় আসতে পারে ঢাকা কখন বাংলার রাজধানী হয়েছিল, তোমরা মনে রাখবা। ইতিপূর্বে ঢাকা রাজধানী ছিল না, বাংলা যে প্রদেশ ছিল, আমরা একটু আগে যে বাংলার কথা বললাম, এই যে বাংলা, এই বাংলা জনপদের, এই বাংলা প্রদেশের রাজধানী ছিল সে সময় থেকে কলকাতা, মানে আগে এগুলোই ছিল। তো আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে 1610 সালে এসে ফর দ্য ফার্স্ট টাইম এই যে ইসলাম খান সৃষ্টি, তিনি ঢাকাকে রাজধানী ঘোষণা করেন এবং নাম দেন যে জাহাঙ্গীরনগর। এটা তোমাদেরকে একটু আলাদা করে মনে রাখতে হবে। ঢাকা প্রথম রাজধানীর মর্যাদা লাভ করেছিল। ঢাকা 1610 সালে প্রথম রাজধানীর মর্যাদা লাভ করেছিল। তাহলে ঢাকার মানুষ প্রথম রাজধানীর মর্যাদাটা সেটা পেয়েছে কত সালে? 1610 সালে, মনে রাখবা। এটা কার মাধ্যমে ঢাকা প্রথম রাজধানীর মর্যাদা পেয়েছিল? সেটা হচ্ছে ইসলাম খানের মাধ্যমে। সুবেদার মানে কি? প্রদেশের কর্মকর্তা। বাংলা প্রদেশের প্রধান কর্মকর্তা ছিলেন সুবেদার সেই সময় ইসলাম খান। 1610 সালে তিনি নামকরণ করছে কি, যে জাহাঙ্গীরনগর। সম্রাট জাহাঙ্গীরকে উৎসর্গ করে তিনি নাম দিয়েছেন, ঢাকার নাম দিয়েছেন জাহাঙ্গীরনগর, এবং ঢাকা রাজধানী হিসেবে 1610 সালে প্রতিষ্ঠা হয়। এরপর 1613 সালে সুরাটে বাণিজ্য কুঠিয়া স্থাপন করে ইংরেজরা। সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি পেয়েই তারা এটা করেছিল বাণিজ্য করার জন্য। পরবর্তীতে সুবেদার যে শাহজাদা সুজা, বাংলার যিনি প্রদেশের কর্মকর্তা হলেন, তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাকে চিকিৎসা করলেন জিব্রাইল ব্রাউটন। মনে রাখবা, শাহজাদা সুজা, জিব্রাইল ব্রাউটন 3000 টাকার বিনিময়ে বাংলায়, যেহেতু তিনি শাহজাদা সুজা যেহেতু বাংলার, অর্থাৎ বাংলা প্রদেশের কর্মকর্তা, তাহলে তার থেকেই বাংলার অনুমতি লাভ করেছিল মাত্র কয় হাজার টাকার বিনিময়ে? 3000 টাকা করের বিনিময়ে, বিনা শুল্কে, মানে
ইংরেজরা 3,000 টাকা দিছে, তারা ব্যবসা করার জন্য অনুমতি পেয়ে গেছে এবং তারা ওইটা অনুযায়ী ব্যবসা করতেছে। এটা তাহলে বাংলায় কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবেশ এবং সুবেদার শাহজাদা সুজা, যিনি শাহজাদা সুজা সে সময়ে সুবেদার ছিলেন এবং তার থেকেই অনুমতি লাভ করে বিনা শুল্কে মাত্র 3,000 টাকা কর দিবে এবং তার বাকিটা বিনা শুল্কে ব্যবসা করবে। এবং তারা আরেকটা জায়গায় ঘাঁটি স্থাপন করেছে, সেটা হচ্ছে মানে কুটি সুটানটিতে স্থায়ী ঘাঁটি 1690 সালে জব চার্নকের নেতৃত্বে। আবার বলছে 1690 সালে। কত সালে? 1690 সালে। আমরা এই যে সুরাট, যেটা সুরাটে বাণিজ্য কুটি করেছে কখন? 1613 সালে, এটা তো আমাদের মনে আছে। আর 1690-এ সুটানটি, হ্যাঁ, সুটানটিতে জব চার্নকের নেতৃত্বে, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। জব চার্নকের নেতৃত্বে বাণিজ্য কুটি স্থাপন করে। এরপর তারা সুটানটি, গোবিন্দপুর, কলকাতা এই 3টি গ্রামের জমিদারি লাভ করে। তাহলে কত সালের পরে গিয়ে তারা জমিদারি লাভ করেছে? 1690। এখন ইংরেজদের আস্তে আস্তে স্পর্ধা বাড়তে শুরু করেছে। 1690-এ তারা 3টা এলাকার জমিদারি পেয়ে গেছে। মানে বুঝতেছো ব্যাপারটা? তারা এখানকার কোনো ভূমিপুত্র না, তারা আসছে হচ্ছে ইংল্যান্ড থেকে। তারা এখানে এসে তারা কি পেয়ে গেছে? যে তারা ব্যবসা করার জন্য পারমিশন পেয়েছে, সাথে আবার তারা কুটি করার মানে যে ব্যবসার জন্য কেন্দ্র প্রতিষ্ঠা করার অনুমতি পেয়েছে, আবার 3,000 টাকার করের বিনিময়ে পুরো বাংলায় বাণিজ্য করার অনুমতি পেয়ে গেছে। তো পরে তারা কলকাতা, গোবিন্দপুর এবং সুটানটি, এখানে 3টি গ্রামের জমিদারি লাভ করেছে। তার মানে বুঝতেছো যে ভূমিপুত্র না হয়েও তারা এই সুযোগগুলো পাচ্ছে। তখন তারা আস্তে আস্তে অনেকটা মানে নিজেদের ভিতরে বুঝতে শুরু করলো যে এই অঞ্চলের মানুষরা খুবই সহজ সরল এবং তাদেরকে শাসন করা যায়। কলকাতা শহর জব চার্নকের প্রচেষ্টায় কলকাতা শহর এবং বন্দর গড়ে ওঠে। বলে রাখা ভালো, জব চার্নক সে সময়ে এই কোম্পানির প্রধান ছিলেন এবং তার প্রচেষ্টায় কলকাতা শহর এবং বন্দর গড়ে ওঠে। মনে রাখবা। তাহলে কলকাতা শহর ও বন্দর কার নেতৃত্বে গড়ে ওঠে? জব চার্নকের নেতৃত্বে। তাহলে কলকাতা শহর এবং বন্দর, কলকাতা বন্দর কিন্তু চট্টগ্রাম বন্দরেরও আগে, অর্থাৎ বাংলায় প্রথম বন্দর স্থাপিত হয়েছে কলকাতায়, বাংলায় প্রথম শহর স্থাপিত হয়েছে কলকাতায়। এই দুইটা জিনিস মনে রাখতে হবে আলাদা করে। কার নেতৃত্বে? জব চার্নকের নেতৃত্বে। এবং 1698 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে ফোর্ট উইলিয়াম দুর্গ, তারা তো আসছে ব্যবসা করার জন্য, তারা দুর্গ কেন গড়ে তুললো? এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। এই যে কলকাতায় যে ফোর্ট উইলিয়াম দুর্গ, তো সবার মনে প্রশ্ন যে কোম্পানি আসলো ব্যবসা করার জন্য, তারা আবার ব্যবসা করবে, সাথে আবার দুর্গ কেন গড়ে তুলবে? এটা একটা বড় প্রশ্ন হয়ে রইল না, যে ভারতীয়দের মনে, বিশেষ করে বাংলার জনমনে এটা নিয়ে একটা আতঙ্ক তৈরি হলো যে কোম্পানিরা কেন হঠাৎ করে তারা একটা দুর্গ গড়ে তুললো এবং দুর্গ গড়ে তোলার পেছনে কারণ কি? যে এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তিশালী একটা সামরিক ঘাঁটি। দুর্গ মানে বুঝছো তো? আমি একটু আগে বললাম যে দুর্গ মানে হচ্ছে যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয়, কাইন্ড অফ ক্যান্টনমেন্ট। কাইন্ড অফ কি? ক্যান্টনমেন্ট। এখন আমাদের দেশের সাথে যদি অন্য কোনো দেশের যুদ্ধ লাগে, যেমন ক্যান্টনমেন্ট থেকেই হচ্ছে যুদ্ধ পরিচালিত হবে, ঠিক একইভাবে সে সময়ে দুর্গ থেকেই মূলত হচ্ছে যুদ্ধ পরিচালনা। মানে কি পরিকল্পনা? দেখো, ব্যবসা করার জন্য আসছে, দুর্গ প্রতিষ্ঠা করছে। তাহলে কত সালে দুর্গ প্রতিষ্ঠা হয়? 1698 সালে, মনে রাখবা। এরপরে যেটা ঘটলো, যে ভারতীয়দের আরো সহজ সরল পেয়ে তারা আরো যেটা করলো, সেটা হচ্ছে সে সময়ে সম্রাট ছিলেন সম্রাট ফররুখশিয়র। সম্রাট মানে বুঝছো তো? ওটা তো সুবেদার। এই যে আমরা একটু আগে যার কথা বললাম যে শাহজাদা সুজা, তিনি তো একজন সুবেদার। সুবেদার মানে প্রদেশের কর্মকর্তা, কিন্তু সম্রাট মানে হচ্ছে পুরো ভারতবর্ষের সাম্রাজ্যের যিনি অধিপতি এবং সাম্রাজ্যের একচ্ছত্র মালিক, সেই সম্রাট ফররুখশিয়র 1717 সালে তিনি কোম্পানির ডাক্তার উইলিয়াম হ্যামিল্টনের চিকিৎসায় সে সন্তুষ্ট হয়ে গেছে। তাহলে ফররুখশিয়র হ্যামিল্টনের চিকিৎসায়, জিব্রাল ব্রাউটনের চিকিৎসায় সন্তুষ্ট হয়েছিল কে? যে শাহজাদা সুজা। দুইটা জিনিস মনে রাখবা আলাদা করে। আবার বলছি যে শাহজাদা সুজা, যে তোমার যার চিকিৎসায় সন্তুষ্ট হয়েছিল তিনি হচ্ছে কে? জিব্রাইল ব্রাউটন। জিব্রাইল শাহজাদা সুজাকে চিকিৎসা করেছিল, আর অন্যদিকে হ্যামিল্টন, উইলিয়াম হ্যামিল্টন চিকিৎসা করছে ফররুখশিয়রকে, অর্থাৎ সম্রাটকে। এখন এই যে সম্রাট, সে যখন সুস্থ হয়ে উঠলো, তখন ইংরেজদের দাবি দেওয়া সে তো মেনে নিচ্ছে খুব ইজিলি, বলতেছে যে তোমরা কি চাও? তখন ইংরেজরা বলতো যে আমরা বিনা শুল্কে পুরো ভারতবর্ষে, পুরো সাম্রাজ্যে, পুরো মুঘল সাম্রাজ্যে আমরা ব্যবসা করতে চাই, এবং সেটা শুধু ব্যবসা না, আমরা লাভের আশায় নয়, বরং এই অঞ্চলের মানুষদের বিভিন্ন ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে চাই। তখন ফররুখশিয়র সরল মনে, যেহেতু হ্যামিল্টন চিকিৎসা করছে, তাকে সুস্থ করে তুলছে, মরে যাচ্ছে এরকম অবস্থা থেকে তুলে আনলো,
তখন কৃতজ্ঞতা স্বরূপ তাদেরকে ব্যবসা করার অনুমতি দিয়েছিল। এটাই ছিল হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে একটা যদি বলি যে অদূরদর্শী সিদ্ধান্তের একটা কারণ। আমরা স্বভাবতই বর্তমান বিশ্বের যেটা জানি আর কি, অতীতে কেমন ছিল সেটা তো আমার ধারণা নাই। অতীতে হয়তো এরকমই ছিল যে শাসকরা চাইলে অনুমতি দিয়ে দিত। বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা একটা দেশের যদি কোনো কোম্পানি অথরিটি যদি অন্য দেশে যায়, তাহলে চড়া কি দিতে হয়, কর দিতে হয়, ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়। এটা কেন করতে হয়? ধরো আমরা ইন্ডিয়াতে গিয়ে ব্যবসা করতে চাই। কিসের ব্যবসা করব? আমরা ধরো ইন্ডিয়াতে গিয়ে আমরা কসমেটিক্স এর ব্যবসা করব। কসমেটিক্স, হ্যাঁ, মেয়েরা যেটা ব্যবহার করে আর কি। তো এখন বাংলাদেশের কোনো ব্যবসায়ী যদি ইন্ডিয়াতে গিয়ে কসমেটিক্স এর ব্যবসা করে, তাহলে ইন্ডিয়ায় যারা ব্যবসায়ী আছে, অলরেডি যারা ইন্ডিয়াতে ব্যবসা করছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। তো ইন্ডিয়া তখন কি করবে? ইন্ডিয়া বলবে যে বাইরের দেশ থেকে আসলে 50% ভ্যাট দিতে হবে। এখন কথা হচ্ছে 50% ভ্যাট দিয়ে ব্যবসা করা আর ফ্রিতে ব্যবসা করা দুটো কিন্তু এক জিনিস না। অর্থাৎ তুমি যদি কোনো একটা পণ্য 5 টাকায় বিক্রি করতে 5 টাকায় উৎপাদন করো, 50% ভ্যাট দিলে সেটা তোমাকে 10 টাকায় বিক্রি করতে হবে। এখন কথা হচ্ছে একই জিনিস ইন্ডিয়ার কোম্পানি যদি 5 টাকায় বিক্রি করে, আমার থেকে বিক্রি করতে হবে 10 টাকায়, কারণ আমি 50% ভ্যাট দিচ্ছি অলরেডি। তাহলে যেই পণ্যটা 5 টাকায় উৎপাদন করতেছে, 5 টাকায় বিক্রি করে দিতে পারতেছে, সেই পণ্য তো আমি চাইলে 5 টাকায় দিতে পারবো না। তাহলে ইন্ডিয়ার লোকেরা কেন 5 টাকার পণ্য না কিনে আমার 10 টাকার পণ্য কিনবে? বর্তমান সময়ে ট্যাক্স ব্যাট এগুলো এরকমই হয়। এই যে ফ্রিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে অনুমতি দিয়ে দিল, এর ফলে স্থানীয় যে কুটির শিল্পগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ইংরেজরা এখানে খুব ইজিলি ব্যবসা করতেছে। তো এখন যেটা হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ষড়যন্ত্রের পথ বেছে নিল, যে নবাব সিরাজউদ্দৌলাকে যে পতন করার মধ্য দিয়ে। এটা তোমরা সবাই কম বেশি জানো এই ঘটনা সম্পর্কে। তো তারা আস্তে আস্তে কোম্পানির যে ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এবং ভারতীয় উপমহাদেশের যে শাসকদের অদূরদর্শিতা এবং তাদের যে সফট মাইন্ড, এটাকে ব্যবহার করে তারা কাইন্ড অফ ষড়যন্ত্র শুরু করে, এবং এটার পরিপ্রেক্ষিতেই মূলত তারা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তো তোমরা সবাই জানো যে সুদীর্ঘ সময় পরে 1756-এ বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসেন। বিশেষ করে তার নানাই ছিল হচ্ছে ক্ষমতার অধিপতি, ক্ষমতার মালিক। নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। তার কন্যাদের মধ্যে নবাব সিরাজউদ্দৌলাই ছিল অন্যতম। কন্যাদের সন্তানদের মধ্যে দহিত্র মানে নাতি, নবাব সিরাজউদ্দৌলা অর্থাৎ সিরাজউদ্দৌলা 10 এপ্রিল 1756 সালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হন, এবং তিনি সেই সময়ে মুর্শিদাবাদ তার রাজধানী ছিল। মনে রাখবা, আলীবর্দী খান এবং নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কি ছিল? মুর্শিদাবাদ, মনে রাখবা। তার মানে হচ্ছে মুর্শিদাবাদ ছিল সে সময়ে বাংলার রাজধানী। ওকে, তাহলে ঢাকা থেকে তারা আবার মুর্শিদাবাদে নিয়ে গেছিল আর কি। তো আলীবর্দী খান তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার নানা, এবং নবাব সিরাজউদ্দৌলা যখন ক্ষমতায় আসলো, তখন তোমরা জানো যে এই অঞ্চলের মধ্যে অনেক বণিকরা বা অনেক ব্যবসায়ীরা ব্যবসা করত। তারা উপটোকন দিচ্ছে, উপটোকন মানে উপহার, গিফট। ধরো এই মুহূর্তে আমার ক্লাস ভালো লাগলো, হ্যাঁ, তুমি সন্তুষ্ট হইলা এবং বললা যে ঠিক আছে, টিচার ক্লাস নিচ্ছে কষ্ট করে, তুমি আমার নামে আমার কুরিয়ারে চকবাজার ব্রাঞ্চে আমার নামে কি পাঠাই দিলা, কুরিয়ারে করে আমার নামে গিফট পাঠাই দিলা। হ্যাঁ, তো এই গিফট আমি গ্রহণ করলাম। তো সেই সময়ে কোম্পানি যারা ব্যবসা করতেছে, তো তারা দেখতেছে যে একজন ক্ষমতার পালা বদল হয়েছে। আলীবর্দী খানের ক্ষমতা মানে শেষ হয়ে গেছে, তার দহিত্র নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসলো। তো ব্যবসায়ী গোষ্ঠী যারা, সম্ভবত ক্ষমতার পালা বদল হলে যেটা হয় আর কি, যেমন ধরো আমাদের দেশের ব্যবসায়ী গোষ্ঠীগুলো যেটা করে, যে হাসিনা যে সময় ক্ষমতায় ছিল, তখন হাসিনাকে বলতেছে আফা মানে আপনাকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার সবই আমরা করব। কিন্তু যখন জুলাইয়ের ঘটনা ঘটলো 24-এ, এরপরে ক্ষমতার পালাবদল হলো, তখন ব্যবসায়ীরা আবার ডক্টর ইউনূসের কাছে গেল, আমরা আপনাকে যা করা দরকার করব। তারেক রহমান আসলো, এরপরে তারেক রহমানের কাছে গেল। ঠিক সেরকম ব্যবসায়ী কোম্পানিগুলো বিভিন্ন সময় উপটোকন পাঠায় শাসকদেরকে, যাতে ওই বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে না হয়, বা বিভিন্ন সময় কর্মকূপ করে দেয়, বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। এগুলোর জন্যই মূলত সেই সময়ে যারা ব্যবসায়ী বা বণিক গোষ্ঠী, তারা নবাব সিরাজউদ্দৌলার কাছে কি পাঠায়? উপটোকন পাঠায়। কিন্তু মাঝখান দিয়ে বিপত্তি বাধ্য ইংরেজরা তাকে অভিনন্দনও জানালো না, কোনো উপটোকনও পাঠালো না। হ্যাঁ, তা বরঞ্চ নবাব সিরাজউদ্দৌলার বিভিন্ন আদেশ তারা মানতে অস্বীকৃতি জানালো, এবং তারা দুর্গ নির্মাণ কাজ আরো দ্রুত বেগে
এগিয়ে নিল। এবং নবাব এই ইতিপূর্বেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল, নিষেধ না মেনে তারা দুর্গ আরো বড় বৃহৎ পরিসরে প্রতিষ্ঠা করতে যাচ্ছিল। এবং এটাকে দমন করার জন্যই নবাব সিরাজউদ্দৌলা কলকাতা অভিমুখে দখল অভিযান পরিচালনা করলো এবং 4 জুন 1756-তে নবাব কাশিম বাজার খুঁটি দখল করেন। এবং ততদিনে ওই যে সুরাট এবং সুটানটি ছাড়াও কাশিম বাজার খুঁটি তারা স্থাপন করেছিল, সেগুলো দখল করে নেয় নবাব সিরাজউদ্দৌলা। অর্থাৎ যে বছরই ক্ষমতায় তিনি ইয়াং এজে ক্ষমতা পেয়েছিল, যার কারণে তিনি অস্ত্র ধারণ করে এবং অবাধ্য ইংরেজদেরকে শিক্ষা দেওয়ার জন্য কাশিম বাজার যে খুঁটি সেটা দখল করেন। এবং পরবর্তীতে গভর্নর ড্রেক সেইখান থেকে পালিয়ে যায়। সেই সময় গভর্নর ছিলেন ড্রেক, মনে রাখবা। যে সময়ে নবাব সিরাজউদ্দৌলা কাশিম বাজার খুঁটি দখল করতে যাচ্ছিলেন, সে সময় গভর্নর ছিলেন কে? ড্রেক। এবং 20 জুন 1756 সালে নবাব কলকাতা দখল করে নেয়, মনে রাখবা। 20 জুন 1756 সালে নবাব কলকাতা দখল করে নেয়। এর মানে কি? এর মানে নবাব সিরাজউদ্দৌলা সেই এলাকাটা পুরোটাই দখল করে নিয়েছে। কার্যভার মানিক চাঁদের হাতে দিয়েই নবাব মুর্শিদাবাদে ফিরে যান। তার মানে কলকাতার এই কার্যভার শাসনভার কাকে দিয়েছে? যে নবাব সিরাজউদ্দৌলার একান্তই বিশ্বস্ত সেনাপতি মানিক চাঁদের হাতে দিয়ে নবাব মুর্শিদাবাদে ফিরে যান। তার মানে তিনি রাজধানীতে ফিরে গেছেন। এখন ব্যাপারটা রাজধানীতে ফিরে গেছেন বুঝলাম, কিন্তু ষড়যন্ত্র তো আর থেমে নাই যে নবাব ফিরে গেলেন। কিন্তু ষড়যন্ত্র জগৎ শেঠের নেতৃত্বে মির্জাফর, রায়দুল্লভ, কৃষ্ণচন্দ্র, ওয়াটসন এরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। সিরাজ ষড়যন্ত্র জানতে পেরে মির্জাফরকে সরিয়ে আব্দুল হাদী খানকেই তিনি প্রধান সেনাপতি এবং বক্সির পদে বসালেন। এই যে প্রধান সেনাপতির পদে বসালেন, এটা নবাব সিরাজউদ্দৌলা ইচ্ছাকৃতভাবেই বসালেন, কারণ মির্জাফর আলী খান ওই ষড়যন্ত্রের অংশ হয়ে গেছিল, ইংরেজদের ষড়যন্ত্রের অংশ হয়ে গেছিল। এটা নবাব সিরাজউদ্দৌলা জেনে গেছে। পরবর্তীতে তার খালা গোসেরি বেগম, তোমরা নিশ্চয়ই শুনেছ, যে গোসেরি বেগমের পরামর্শে এবং অনুরোধে নবাব সিরাজউদ্দৌলা কুরআন শরীফে এই যে মির্জাফর আলী খানের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে কুরআন শরীফে হাত দিয়ে শপথ করেছিলেন মির্জাফর আলী খান, এবং সেই শপথের পরিপ্রেক্ষিতে পুনরায় তাকে সেনাপতির পদ ফিরিয়ে দেয়। অর্থাৎ এতদিন ছিল এই যে নবাব সিরাজউদ্দৌলার যিনি সেনাপতি ছিলেন মির্জাফর আলী খান, পরবর্তীতে তাকে সরিয়ে আব্দুল হাদী খানকে বক্সির পদ এবং প্রধান সেনাপতি হিসেবে বসান। পরবর্তীতে তাকে সেখান থেকে সরিয়ে মির্জাফর আলী খানকে আবার পুনরায় কোরআন শরীফে শপথ করিয়ে তিনি আবার পুনরায় সেনাপতির পদ ফিরিয়ে দেন। এটাই ছিল তার ভুল সিদ্ধান্ত। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 23 জুন 1757। বলে রাখা ভালো যে নবাব সিরাজউদ্দৌলা সেনাপতিদেরকে বিশ্বাস করলেও মির্জাফর আলী খান নবাব সিরাজউদ্দৌলার এই এই যে তাকে দেওয়া যে প্রতিশ্রুতি সেটা ভঙ্গ করে ইংরেজদের পক্ষ নিয়ে তিনি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। এবং 23 জুন 1757 সালে পলাশীর প্রান্তরে যুদ্ধ শুরু হয়। মহল্লার মীরমদন ফরাসি সিনফ্রে, মনে রাখবা, যে ফরাসি সেনাপতি যিনি কিনা বিশ্বস্ত অনুচর ছিলেন নবাব সিরাজউদ্দৌলার, সাহসের সাথে যুদ্ধ করে মীরমদন নিহত হলে নবাব সিরাজউদ্দৌলা মির্জাফরের কুপরামর্শে যুদ্ধ স্থগিত করেন, যা সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়। অর্থাৎ সেদিন যদি পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ চালিয়ে যেত, তাহলে সেই দিনেই তিনি যুদ্ধে জয়লাভ করতো, কারণ তার সেনাপতিরা বীর দর্পে এবং খুব সাহসের সহিত যুদ্ধ চালিয়ে নিচ্ছিল। আর সেইখানেই বিপত্তি বাঁধিয়ে দেয় যে তোমার তৎকালীন মির্জাফর আলী খান এবং তার সমমনোভাবাপন্ন যারা সেনাপতি ছিলেন, তার এই যে সেনাবাহিনী যারা যুদ্ধ করে যাচ্ছিল, তারা বীর দর্পে যুদ্ধ করছিল। এখনকার সময়ের মতো তো তার আসলে সেই সময় গোলাবারুদ ছিল না, যেগুলো ছিল খুবই সাধারণ গোলাবারুদ, সেগুলো দিয়ে তারা প্রশিক্ষণ নিয়েছে, কষ্ট করে যুদ্ধ চালিয়ে গেছে, অনেকে হতাহত হয়েছে। সেই জায়গায় যখন নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ বন্ধ করে দিল, সেনাবাহিনীর মনোবল ভেঙে গেল এবং সেনাবাহিনী এই যুদ্ধ থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিল। এবং এতে করে পরবর্তীতে ক্লাইভের বাহিনী, তাহলে সেই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান ছিলেন কে? লর্ড ক্লাইভ, মনে রাখবা। সেই সময়ে তাহলে আমরা যেটা কাশিমবাজার আক্রমণ, সেখানে যিনি প্রধান ছিলেন, কাশিমবাজার যে সময় আক্রমণ হচ্ছিল বা নবাব সিরাজউদ্দৌলা যে সময় কাশিমবাজার দখল করছিলেন, সেই সময়ে যিনি গভর্নর ছিলেন তিনি ড্রেক। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সময়ে পলাশীর যুদ্ধে অবতীর্ণ হলেন, সে সময়ে যিনি প্রধান ছিলেন বিশ্বাসঘাতক ক্লাইভ, সে সময় সহজে বিজয় অর্জন করে মির্জাফরের সহযোগিতায় বা মির্জাফরিতে।
আবার এরপরে সিরাজউদ্দৌলার পরিণতি কি হয়েছে? সিরাজউদ্দৌলার পরিণতি হয়েছে তিনি পরাজয় নিশ্চিত জেনে সেখান থেকে তিনি মীর কাসিমের হাতে তিনি ধরা পড়েন। সিরাজউদ্দৌলা পালাতে গিয়ে, এখানে পালাতে গিয়ে বলছে, যদিও ব্যাপারটা পালানো নয়, বরং তিনি সম্রাটের সহযোগিতা নেওয়ার জন্যই তিনি মূলত দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। প্রতিমধ্যে তিনি মীর কাসিমের হাতে ধরা পড়েন। মীর কাসিমের হাতে ধরা পড়ে এবং 29 জুন মিরনের আদেশে মোহাম্মদী বেগ তাকে হত্যা করেন। তাহলে দেখো যে নবাব সিরাজউদ্দৌলা সে সময় মীর কাসিমের হাতে, অর্থাৎ মীর জাফরের যিনি জামাতা, সে মীর কাসিমের হাতেই তিনি ধরা পড়েন এবং পরবর্তীতে মিরনের, এই যে মীর কাসিম, মীর জাফর, এরা সবাই সে সময়ে কার অনুগত ছিল? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুগত ছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সহযোগিতা করার নিমিত্তেই মূলত তারা এই কাজগুলো করেছেন। এবং মিরনের নেতৃত্বে মিরন মোহাম্মদী বেগ তাকে হত্যা করেন। সেই দিনই মীর জাফর বাংলার, বিহার, উড়িষ্যার নবাব হন। প্রতিশ্রুতি ছিল এটা যে মীর জাফরকে কি বানানো হবে, যে তোমার বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বানানো হবে। এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী মীর জাফরকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বানানো হয়। এবং মোহাম্মদী বেগ যিনি ছিলেন, তিনি কে? তিনি নবাব সিরাজউদ্দৌলার নানা। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলার নানা, যিনি কিনা কি ছিলেন, যে নবাব সিরাজউদ্দৌলার নানার পরিবারেই যিনি পালিত হয়েছেন মোহাম্মদী বেগ। অর্থাৎ এখানে পালা মানে ওই যে থাকে না যে অ্যাডপ্ট নেওয়া হয়, যে আমরা যেটাকে বলি অ্যাডপ্ট নেওয়া, মানে বুঝছো তো যেটাকে কি বলবো, অর্থাৎ অন্যের বাচ্চাকে লালন পালন করে মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগের কোনো আশ্রয় ছিল না, যে নবাব সিরাজউদ্দৌলার নানা আলিবর্দী খানই মূলত তাকে লালন পালন করেছিলেন। সেই দিনে মীর জাফর বাংলা, বিহার, উড়িষ্যা হন। কারণ নবাব সিরাজউদ্দৌলার পতন হলে মীর জাফরকেই মূলত বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বানাবে বলে এই প্রতিশ্রুতি ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফরকে দিয়েছিল। এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী মীর জাফরকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বানায়। কিন্তু প্রকৃত ক্ষমতা মীর জাফরের হাতে ছিল না। ইংরেজ শাসনের সূচনায় এই মীর জাফরের হাত দিয়েই হয়। যে মীর জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 24 পরগনার জমিদারি দেন। 70 সালে কোম্পানি মীর জাফরকে সরিয়ে মীর কাসিমকে নবাব বানান। ওই যে মীর কাসিম, যে কিনা মীর জাফরের জামাতা, অর্থাৎ কন্যার স্বামী ছিলেন। এই যে মীর জাফরের যে কন্যার স্বামী অর্থাৎ মীর কাসিম ক্ষমতায় বসান। মীর কাসিম ইংরেজদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন এবং 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন। এটা খুবই গুরুত্বপূর্ণ, বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছে। অর্থাৎ মীর কাসিম ইংরেজদের যে বাধ্যগত বা বশ্যতা সেটা স্বীকার করতে অস্বীকৃতি জানায় এবং এতে করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মীর কাসিমের বিরুদ্ধে বক্সারের যুদ্ধে অবতীর্ণ হন। এবং 1764 সাল, বেশি দিন না, এই যে 57-তে এই যে সিরাজউদ্দৌলার পতন ঘটে, 64-তে যে তোমার মীর কাসিমের পতন ঘটে, বক্সারের যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়। এই যে ক্ষমতা যে চিরস্থায়ী নয়, এই ব্যাপারটা এখান থেকেও আমরা বুঝতে পারি। কিন্তু এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, বুঝছো? এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে কি নেয় না, শিক্ষা নেয় না। বিষয়টা কিন্তু মানে তোমাদের কাছে মনে হইতে পারে যে খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, আসলে ইন্টারেস্টিং, বাট কেউ শিক্ষা নেয় না। তো বক্সারের যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার মানে অন্যতম বিট্রেয়ার বা বিশ্বাসঘাতক, নবাব সিরাজউদ্দৌলার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, মীর কাসিম পরাজয় ঘটে। বক্সারের যুদ্ধে ইংরেজরা ক্ষমতা দখল করে নেয়। আবার পুনরায় তোমার মীর জাফরকে ক্ষমতায় বসানো হয়। পরবর্তীতে দেওয়ানি লাভ করেছিল তারা 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব দেওয়ানি সনদ লাভ করেছেন। কেন বলে রাখা ভালো যে সেই সময়ে মুঘল সম্রাট ছিলেন, মুঘল শেষ সম্রাট শাহ আলম। শাহ আলম ছিলেন মুঘলদের মধ্যে সর্বশেষ শাসক, যিনি কিনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতিগতি বুঝতে পেরেছিলেন। পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধাচরণ করার কারণে শাহ আলমকেও নির্বাসনে পাঠানো হয়। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাউকে ছাড়া নাই। এখানে সিরাজউদ্দৌলা থেকে শুরু করে পরবর্তীতে মীর জাফর, মীর কাসিম, পরবর্তীতে মুঘল সম্রাট শাহ আলম। তোমরা এই যে আমরা বললাম যে সে সময় ভারতবর্ষে, পুরো ভারতবর্ষে এই যে এতক্ষণ ধরে যে আলোচনা হয়েছে এখানে, এগুলো ছিল বাংলা, বিহার, উড়িষ্যার কথা। বাংলা, বিহার, উড়িষ্যার, হ্যাঁ, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। সর্বশেষ স্বাধীন নবাবকে নবাব সিরাজউদ্দৌলা। আর সর্বশেষ এই যে আমরা যদি বলি মুঘল সম্রাট কে ছিলেন, মুঘল সম্রাট মানে বুঝছো যে পুরো মুঘল যে সাম্রাজ্য, সেই মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন
শাহ আলম, সম্রাট শাহ আলম, মুঘল সম্রাট শাহ আলম, এবং তিনি ইংরেজদেরকে দেওয়ানি ক্ষমতা লাভ করেন। অর্থাৎ কি, এখন থেকে ইংরেজরা এই অঞ্চলের জমিদারি এবং দেওয়ানি দুটাই লাভ করবে। অর্থাৎ তারা এই অঞ্চলের খাজনা আদায় থেকে শুরু করে সব নির্ধারণ করবে। তবে অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সম্রাট শাহ আলমকে কি দিবে, নির্দিষ্ট পরিমাণ খাজনা পরিশোধ করবে। রাজস্ব আদায়ের অধিকার দেন এবং দেওয়ানি সনদ লাভ করেন। নবাব কেবলমাত্র শাসক রয়ে যান, প্রকৃত শাসন চলে যায় কোম্পানির হাতে। কোম্পানির মনোনীত নায়েবে নাজেম শাসন কাজ পরিচালনা করতো সে সময়। তাহলে ভারতবর্ষের মধ্যে বাংলা সর্বশেষ যে নায়েবে নাজিম যিনি, তিনি মূলত সে সময়ে ভারতবর্ষ শাসন করতেন। আমরা এই যে সুদীর্ঘ আলোচনা করলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করলো, ক্ষমতা দখল করে তারা কতদিন ছিল, এই বিষয়টা আমি অলরেডি তোমাদেরকে বললাম যে তারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করে সুদীর্ঘ 100 বছর তারা শাসন করেছে। এখানে 1757 সাল থেকেই ক্ষমতা, প্রকৃত ক্ষমতা কাদের হাতে চলে যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। ওইখান থেকে ধরে 1757 এর পরবর্তীতে 1857 সিপাহী বিদ্রোহ, 1857 এই সুদীর্ঘ সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ শাসন করেছে। এটা শুধু শাসন নয়, বরং শোষণ, নির্যাতন, নিপীড়ন। এখানে কি হয় নাই, এখানে মানুষদেরকে নির্যাতন করা হয়েছে, কুটির শিল্প ধ্বংস করা হয়েছে। এই সময়ে কৃষকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, খাজনার বিনিময়ে অতিরিক্ত নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কুটির শিল্প যারা পরিচালনা করতো তাদের হাত কেটে দেওয়া হয়েছে। কৃষকদেরকে ধরে বেঁধে নির্যাতন করা হতো, নীল চাষে বাধ্য করা হতো। এবং কৃষকদের এই দুঃখ দুর্দশা থেকেই ভারতবর্ষে নেমে এসেছিল দুর্ভিক্ষ। যেই দুর্ভিক্ষের কারণেই ভারতবর্ষের মানুষেরা মানে বিশেষ করে বাংলায় প্রতি বলা হয়ে থাকে যে প্রায় প্রতি 16 জনের মধ্যে 4 জন করে মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছিল, মারাও গেছে, অহরহ মানুষ মারা গেছে। আমরা সে বিষয়গুলো আস্তে আস্তে জানবো, ধারাবাহিকভাবে জানবো। এখানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কি, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার কথা যদি বলি যে খুবই মারাত্মক, শোষণীয় অবস্থা, ভয়াবহ অবস্থা। অর্থনৈতিক অবস্থায় যদি বলি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এই 3টা বিষয়ে আমরা আলোচনা করব। পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকতে পারে, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমাদের এটা একটু মাথায় রাখতে হবে। এবং এখানে অর্থনৈতিক অবস্থার কথা যদি বলি, বন্দোবস্ত প্রথা সেখানে তারা চালু করেছিল কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে যে সময়টাতে তারা শাসন করতেছে 1757 থেকে 1857 পর্যন্ত, এই সময়ে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে, তাই না? এই সময়ে তারা বন্দোবস্ত প্রথা নামে একটা প্রথা চালু করেছে। ওয়ারেন হেস্টিং 1 সালা 5 সালা বন্দোবস্ত প্রথা, পরে লর্ড কর্নওয়ালিস আসতো চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা, যেটাকে সূর্যাস্ত আইনে বলা হয়। এখানে 1 সালা 5 সালা কি, 1 বছর এবং 5 বছরে। ওয়ারেন হেস্টিং আমরা এইভাবে মনে রাখবো, ওয়ারেন হেস্টিং টেস্টিং মানে বুঝছো তো, টেস্টিং মানে হচ্ছে সে একটা মানে এখানকার অবস্থা বিবেচনা করার জন্যই এটা করেছিল। ওয়ারেন হেস্টিং 1 সালা এবং 5 সালা, 1 সালা মানে 1 বছরই, 5 সালা মানে 5 বছরই। এই বন্দোবস্ত মানে হচ্ছে কি, এমন একটা ব্যবস্থা যেখানে জমিতে সব কোম্পানির অধীনে চলে গেছে। জমিগুলো কাদের হাতে দেওয়া হবে, কৃষকদের হাতে নয়, বরং জমিদারদের হাতে দেওয়া হবে। এবং জমিদাররা টাকা দিয়ে কিনে নিবে, 1 বছরের জন্য, 5 বছরের জন্য জমিদাররা টাকা দিয়ে কিনে নিবে নির্দিষ্ট এলাকা। ধরো এই এলাকাটা যে তোমার একটা কৃষি এলাকা, এখানে 1 বছরের জন্য কোন নির্দিষ্ট জমি মানে কোন একজন নির্দিষ্ট জমিদারকে, মানে ধরো 1000 টাকার বিনিময়ে এটার জমিদারি দেওয়া হবে। তাহলে এই এলাকায় 1000 টাকা 1 বছরের জন্য দেওয়া হবে নির্দিষ্ট পরিমাণ। ধরো একজন জমিদার, সে তার অধীনে আবার থাকবে কি, কৃষক। তাহলে বিষয়টা বুঝছো যে 1 বছরের জন্য, আবার 5 বছরের হলে 5 সালা। তো ওয়ারেন হেস্টিং টেস্টিং করছে, টেস্টিং মানে বুঝছো তো যে কি প্রতিক্রিয়া দেখা যায় সেটা তিনি দেখছে। এবং বাস্তবতা হচ্ছে কি, এর চেয়ে ভালো উপায় হচ্ছে যে এইভাবে জমিদারি প্রত্যেক বছর নিলাম না ডেকে, নিলাম ডাকলে অনেকে কিনতেছে না বা নিচ্ছে না, এই জন্য চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা, চিরস্থায়ী মানে সারা জীবনের জন্য জমিদারি দিয়ে দেওয়া হবে এবং নির্দিষ্ট পরিমাণ মোটা অঙ্কের টাকা নেওয়া হবে। তো ওই সময় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করা হয়। ওটাকে আবার বলছি, এটাকে সূর্যাস্ত আইনে বলা হয়। তোমরা যে বহিপীর নাটকটা পড়েছো নিশ্চয়ই 9, 10 থাকতে, বহিপীর। এই বহিপীর নাটকে যে তোমার খাদেম আলী যিনি, আমার ঠিক মনে নেই নামটা, তো হাতেম আলী, খুব সম্ভবত হাতেম আলী। তো হাতেম আলী যিনি, তিনি হচ্ছে
মানে খুব তাড়াহুড়া করতেছিলেন। কেন? কারণ হচ্ছে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার কারণে তার জমি কোথায় চলে যাচ্ছে, যে তার জমি নিলামে চলে যাচ্ছে। এই জন্যই তিনি যাতে ইংরেজদের কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে সে জমিদারি কিনতে পারে, এই জন্য তিনি বারবারই বলতেছিল জমিদারের কথা, মানে জমিদারির কথা। ১ সালা মানে ১ বছরই, ৫ সালা ৫ বছরই ওয়ারেন হেস্টিং টেস্টিং করছিল, আর কর্নওয়ালিস এসে সারা জীবনের জন্য এই প্রথাটা চালু করেছিল এবং ১৭৯৩ সালে কৃষকদের উপর অমানবিক ভূমি কর আরোপ করে মানে কারা, জমিদাররা। এর ফলে নগদত্বের জমি কিনে হিন্দু ব্যবসায়ী শ্রেণী জমিদার হয়ে ওঠে, আর বহু মুসলমান জমির জমিদারি হারান। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখানে হিন্দু মুসলমানদের মধ্যে একটা অসম বিকাশ ঘটেছে। কোন সময়ে? এই যে সময়টার কথা আমরা বলছি আর কি, যে সময়ে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেছে, সে সময়ে মুসলমানদের হাতে এত বেশি নগদ অর্থ ছিল না। কাদের হাতে নগদ অর্থ ছিল? হিন্দু ব্যবসায়ী, বণিক ব্যবসায়ী যারা ছিল, হিন্দু ব্যবসায়ী যারা ছিল, তারা তো আগে থেকেই ইংরেজদেরকে সাদরে কি জানিয়েছে, যে তারা ইংরেজদেরকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে, সাদরে অভিনন্দন জানিয়েছে যে তোমরা এই অঞ্চলের ক্ষমতা দখল করেছো, যার কারণে হিন্দুদেরকে তারা খুব পজিটিভলি নিয়েছে এই কোম্পানি, এবং হিন্দুরা তাদেরকে সহযোগিতাও করতো বিভিন্ন দিক থেকে, ব্যবসার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতো, যার কারণে হিন্দু ব্যবসায়ী শ্রেণী যারা ছিল তারা অনেকটা ইংরেজদের আজ্ঞাবহ ছিল, যার কারণে ইংরেজরাও তাদেরকে পছন্দ করতো। কিন্তু অন্যদিকে মুসলিম যারা ছিল তারা অনেকটা পিছিয়ে ছিল, অনগ্রসর ছিল, তারা ইংরেজদের সাথে তেমন একটা মিশত না, এবং সেই সময়ে কট্টর যারা ধর্মীয় প্রচারক ছিল, মাওলানা যারা ছিল, তারাও আবার ভুলভাবে বিভিন্ন ধরনের ধর্মীয় ব্যাখ্যা দিত, যার কারণে ভারতীয় উপমহাদেশে মুসলমানরা পিছিয়ে গেছে, আর মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি ভারতীয় উপমহাদেশের মধ্যে যে হিন্দু সম্প্রদায় ছিল, এই সম্প্রদায়ের মানুষেরা অনেকটা এগিয়ে গেছে। কুটির শিল্প ধ্বংস হয়ে গেছে। কারণ কেন? কারণ হচ্ছে যে ব্রিটেনে সে সময় শিল্প বিপ্লব ঘটেছে, যে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলের মধ্যে শাসন করতেছে, সে সময় ব্রিটেন মানে ইংল্যান্ডে সে সময় শিল্প বিপ্লব ঘটেছে। তোমরা নিশ্চয়ই জানো ১৭৬০ থেকে ১৮৪০-এর এই সময়ে যে তোমার ব্রিটেনে ১৮৪০, হ্যাঁ আমি ১৮৪০ পুরোপুরি লিখি, ১৮৪০, হ্যাঁ এই সময়ে ব্রিটেন মানে হচ্ছে ইংল্যান্ড আর কি। ইংল্যান্ডে কি ঘটে? ইংল্যান্ড হচ্ছে বিশেষ করে সে সময়ে হচ্ছে শিল্প বিপ্লব ঘটে। মনে রাখবা যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে। এই শিল্প বিপ্লবের দরুন এই শিল্প বিপ্লবের দরুন ভারতবর্ষে একটা নেগেটিভ প্রভাব পড়েছে। কিরকম? যে ইংল্যান্ডের যে শিল্প পণ্যগুলো উৎপাদিত হতো, সেই শিল্প পণ্যগুলো তারা ভারতবর্ষে এসে বিক্রি করার জন্য এই অঞ্চলের কুটির শিল্পকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আমি তোমাদেরকে প্রথম দিকেই বলেছি যে ভারতবর্ষের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সময় শাসন করতেছে, সে সময় হচ্ছে ইংল্যান্ডে কি হচ্ছে, শিল্প বিপ্লব সংগঠিত হচ্ছে। এই শিল্প বিপ্লবকে বিশেষ করে তারা শিল্প বিপ্লবের ফলে শিল্পে উৎপাদিত পণ্যগুলো কম দামে কম দামে ভারতবর্ষে তারা সরবরাহ করত, যার কারণে ভারতবর্ষে যারা কুটির ব্যবসায়ী বা কুটির শিল্পের ব্যবসায়ী যারা, তারা অনেকটা সর্বশান্ত হয়ে গেছে। কারণ শিল্পে উৎপাদিত পণ্যগুলো এখানে কম দামে বিক্রি হচ্ছে, আর যে কুটির শিল্পে উৎপাদিত যে পণ্যগুলো সেগুলো তো কম দামে বিক্রি করতে পারবে না, যার কারণে তাদের অনেকেই মানে এই যে ভারতে আমদানি হওয়ার কারণে, বিভিন্ন ইংল্যান্ড থেকে বিভিন্ন পণ্য ভারতে আমদানি হওয়ার কারণে এই অঞ্চলের মধ্যে যে কুটির শিল্প পুরোপুরি একটা নাজেহাল অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল, এবং কুটির শিল্পগুলো তাঁতি কারিগরদের জীবিকা, অনেক তাঁতি, তারপরে অনেক কারিগর যে এই অঞ্চল থেকে অনেকে নির্যাতন করা হয়েছে, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তাদের জীবনযাপন, এবং এভাবেই হচ্ছে ভারতবর্ষের যে অর্থনৈতিক নিয়ন্ত্রণটা তারা নিয়ে নেয়। এরপর একটা হচ্ছে সামাজিক অবস্থা। সামাজিক অবস্থাও ভালো ছিল না। আমরা মনে রাখবো যে ভারতবর্ষে বিবদমান দুইটা সম্প্রদায়, একটা হচ্ছে মুসলিম সম্প্রদায় আর একটা হচ্ছে হিন্দু সম্প্রদায়। তোমরা তো সবাই জানো যে ভারতবর্ষের মধ্যে ইংরেজরা ক্ষমতা দখল করছে কাদের হাত ধরে, মানে কাদেরকে পরাজিত করে? মুসলিমদেরকে পরাজিত করে। আর অন্যদিকে হিন্দু সম্প্রদায়, এরা তো ওই যে তোমার যেটা আমি বললাম যে সেন বংশের পতনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের যে শাসন, সেটা তো শেষ, ওখানে ক্লোজ। তো এটার পরে সেন বংশের পরে মুসলমানদের শাসন, এটা তো তোমরা সবাই জানো যে সেন বংশের পরে মুসলিম শাসন, যে বিশেষ করে দাস শাসন। এই যে মুসলিম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যে নদিয়া দখল করেছিল 1204 কত সালে, 4 সালে, এরপর থেকে হিন্দু মুসলমানদের মধ্যে যে মানে সম্পর্ক, এটা অবনতি ঘটে। তবে ইংরেজরা এসে এই সম্পর্কটাকে আরো বেশি অবনতির দিকে নিয়ে যায় এই অঞ্চলের মধ্যে। বিশেষ করে ইংরেজরা যেটা করেছে, যে ইংরেজরা হিন্দুদেরকে বেশি প্রায়োরিটি দেয়
আর মুসলিম সম্প্রদায়রা নিজেরাই নিজেদেরকে তারা দূরে রাখে ইংরেজদের থেকে। বিশেষ করে মুসলিম যারা মাওলানা, যারা মৌলবীরা ছিল, তারা বিভিন্নভাবে প্রচার করতে শুরু করে যে ইংরেজদের সাথে মেশা যাবে না, কারণ ইংরেজরা হচ্ছে বিধর্মী, এরা তো হচ্ছে ইহুদি বা খ্রিস্টান, যার কারণে তাদের সাথে মেশা যাবে না, তারা মুসলমানদেরকে পরাজিত করে এই অঞ্চল দখল করেছে, সুতরাং তাদের সাথে আমরা মিশবো না। এরকম ব্যাপারগুলো এখানে চলে আসে। যার দরুন যে মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় থেকে দূরত্ব মানে ইংরেজদের থেকে দূরত্ব বজায় রাখে, আর হিন্দু সম্প্রদায় সে সময়ে নিজেদেরকে পরিবর্তন করতে শুরু করে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাজা রামমোহন রায় তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, এবং অন্যদিকে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরা কিন্তু হিন্দু সমাজের পরিবর্তনের ক্ষেত্রে, হিন্দুদের অগ্রগতির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এবং এই যে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা হিন্দু সমাজের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে অগ্রদূত হিসেবে অগ্রগতির ক্ষেত্রে ভূমিকা রেখেছে। বিশেষ করে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে তিনি বহু বিবাহের জন্য বিধবা বিবাহের জন্য আইন তৈরি করেছে। বিধবা বিবাহ অর্থাৎ বিধবারা আগে বিবাহ করতে পারতো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই মূলত ইংরেজদেরকে বলছে যে তোমরা একটা আইন বানাই দাও যেটাতে করে বিধবারাও বিবাহ করতে যেতে পারে। একসময় ভারতীয় উপমহাদেশে বিধবাদের সামাজিক অবস্থান ছিল খুবই নিচু, অর্থাৎ কোনো নারী যদি স্বামী মারা যায় তাহলে পরবর্তী সে আর বিয়ে করতে পারবে না, এবং তাকে সারা জীবন ওই যে তোমার বিধবা আশ্রমে জীবন অতিবাহিত করতে হবে। আশ্রমে জীবন অতিবাহিত করা মানে ব্যাপারটা খুব সহজ বিষয় নয়। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে সতীদাহ প্রথা। সতীদাহ মানে কি, যে রাজা রামমোহন দেখলো যে ভারতবর্ষের মধ্যে যারা তোমার নারীদের মধ্যে যদি কোনো নারীর স্বামী মারা যায়, স্বামী যদি মারা যায়, ওই স্বামীর যতগুলো নারী স্ত্রী আছে, যতগুলো কি আছে স্ত্রী আছে, সব স্ত্রীকে দাহ করা হবে। দাহ মানে বুঝছো তো, দাহ মানে পুরানো। এই নারীকে সতীও বলে, নারীর সিনোনিম হচ্ছে সতী, এবং স্ত্রীকেও সতী বলে। তাহলে দেখো এই যে নারীকে পুরানোর যে রীতি, দাহ মানে পুরানো, এটা ভারতীয় হিন্দু সমাজের মধ্যে প্রচলিত ছিল। যে ভারতীয় হিন্দু সমাজের মধ্যে এমন অবস্থা ছিল যে বিধবারাও বিয়ে করতে পারবে না, আবার কোনো পুরুষ যদি মারা যায় তার যতগুলো পতি আছে, যতগুলো সতী আছে, সবাইকে তার সাথেই যে তোমার আগুনে জাপ দিয়ে আত্মাহুতি দিতে হবে। সীতায় যে জ্বালানো হবে মৃতদেহ, স্বামী মারা যাওয়ার সাথে সাথে তার স্ত্রীদেরকেও সেভাবে দাহ করানো হবে। এটাই ছিল হচ্ছে সে সময়ের অবস্থা। এবং রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক্ষেত্রে ভূমিকা রাখে। তোমরা কখনো এটা বলতে যাও না যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন তিনি বানান নাই, ইংরেজরা বানাইছে। একইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও আইন বানান নাই, ইংরেজরা বানাইছে। কি তিনি ইংরেজদেরকে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে আইন বানাতে সহযোগিতা করেছে। রাজনৈতিক অবস্থা কি? রাজনৈতিক অবস্থা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যতদিন ক্ষমতায় ছিল এবং পরবর্তীতে ব্রিটিশরা যে ক্ষমতায় টিকে ছিল, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে। ডিভাইড মানে কাকে ডিভাইড করবে? ডিভাইড করবে মূলত হচ্ছে ভারতীয়দেরকে। কাদেরকে ডিভাইড করবে? ডিভাইড করবে হচ্ছে ভারতীয়দেরকে। অর্থাৎ এখানে ব্যাপারটা খুব সিম্পল, যে ভারতীয়রা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ইংরেজরা কখনো যে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সমগ্র ভারতীয় আর কতিপয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েকজন বণিক, এরা তো এখানে টিকে থাকতে পারবে না। তাহলে ইংরেজরা ভারতীয়দেরকে বই পাইত, এবং তারা কখনো চাইতো না যে ভারতীয়দের মধ্যে ভারতীয় জাতীয়তাবাদের উত্থান ঘটুক। যার কারণে ভারতীয়রা তাদেরকে দুই ভাগে ভাগ করে ফেলছে। ইংরেজরা বিভিন্ন সময়ে ভারতীয়দেরকে উস্কানি দিয়ে হিন্দু এবং মুসলিমে ভাগ করে ফেলেছে। এই যে এটাই হচ্ছে ডিভাইড। তাহলে ইংরেজরা ভারতীয়দেরকে শোষণ, নিপীড়ন, নির্যাতন যাই করুক না কেন, ভারতীয়রা কখনো ঐক্যবদ্ধ যাতে হইতে না পারে, এই জন্য তারা ধর্মের ভিত্তিতে এদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছে, এবং হিন্দুরাও এই উস্কানিতে পা দিয়েছে, মুসলিমরাও কখনো কখনো পা দিয়েছে। এবং এটার কারণেই ভারতীয়দের মধ্যে যে একটা ভারতীয় জাতীয়তাবাদ, এটা বিনষ্ট হয়, এবং হিন্দু মুসলমানদের মধ্যে কি তৈরি হয়? যে বিভেদ এবং যে সংঘর্ষ, এগুলো তৈরি হয়, এবং এতে করে হিন্দু মুসলমানদের মধ্যে বিরোধ তৈরি হয়, এবং হিন্দু মুসলমানদের মধ্যে যে তোমার যে বিভিন্ন সময়ে যে দাঙ্গা, সেগুলো সংগঠিত হয়। এবং এতে করে এই যে ভারতবর্ষ অনেকটা অস্থিতিশীল ছিল, এবং এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি
এখানে সুদীর্ঘ 100 বছর শাসন করেছে, আর ব্রিটিশরা এখানে আরো 90 বছর শাসন করেছে। আমরা যদি একটু দেখি, রাজনৈতিক অবস্থা হচ্ছে ভাগ করো শাসন করো, এবং এই নীতির মাধ্যমে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশরা শাসনকে দীর্ঘায়িত করেছে। তো আজকের এই লেসনটি আমরা এটুকুই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বিশেষ করে সিপাহী বিদ্রোহ এবং তার পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। এখানে কোনো কিছুই বাদ যাবে না, সবকিছু আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব। সুতরাং তোমাদের কাজ হবে হচ্ছে ধৈর্য ধরে ক্লাসগুলো করা এবং নিয়মিত ক্লাসগুলো করা। তো তোমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই কমেন্ট সেকশনের উপর বেস করে আমরা পরবর্তী লেসন আপলোড করব। সুতরাং তোমাদের কমেন্ট সেকশনে মানে তোমাদের যদি আগ্রহ থাকে, তোমাদের যদি কমেন্টস ভালো দেখি, তোমাদের যদি পড়তে ভালো লাগে, অর্থাৎ বিস্তারিতভাবে পড়তে ভালো লাগে, দেন হচ্ছে আমি পরবর্তী লেসন আপলোড করব। তো তোমাদের অনেক সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার জন্য দোয়া চেয়ে আজকের ক্লাসটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে হ্যাঁ, তোমাদের এই ক্লাসের যদি পিডিএফ তোমাদের দরকার হয়, তোমরা অবশ্যই ডেসক্রিপশন চেক করে সেখানে থাকা মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, এবং অবশ্যই আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে তোমাদের সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফিজ।